বাংলাদেশের ক্যাপিটাল অ্যাকাউন্ট এর সাইজ অনেক ছোট অথবা দুর্বল। ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসিক্যালি includes the value of financial asset transferred across country borders by people who move to a different country. For example, ফর্মাল কোনো চ্যানেলে বাংলাদেশি কোনো ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে যদি কানাডা বা অন্য যে কোনো ফরেন কান্ট্রিতে মুভ করে এবং সেই বাংলাদেশি ইমিগ্রেন্ট মুভ করার সময় যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে যায় ফরেন কান্ট্রিতে, তাহলে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট সাইডে ফ্লো হিসেবে বিবেচনা করা হবে। একইভাবে ফরেন কান্ট্রি থেকে কোনো ইমিগ্রেন্ট যদি বাংলাদেশে মুভ করে, তাহলে সেই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো ফরেন কান্ট্রি থেকে বাংলাদেশে নিয়ে আসবে সেগুলোকে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ফ্লো হিসাবে কনসিডার করা হবে। Capital account also includes the value of patents and trademarks that are transferred across country borders. For example, sale of patent to Canada by US firm is a credit flow because purchasing power comes in due to the sale of patent US এর কনটেক্সটে। ব্যালেন্স অফ পেমেন্টের ওকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট হলে ইউজুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস দিয়ে সেটাকে মিট আপ করতে হয়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে তিনটা কম্পোনেন্ট রয়েছে, দ্যাটস আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট। এই তিনটা কম্পোনেন্টের যোগফল হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এর নেট ব্যালেন্স। দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নেট ইনফ্লোস। যেহেতু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা ফরেন কান্ট্রিগুলো থেকে বাংলাদেশে আসছে, সো এফডিআই হচ্ছে ক্রেডিট ফ্লো। তারপরেও কিছু এফডিআই বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিতে যেতে পারে, তখন সেই এফডিআইটা হবে ডেবিট ফ্লো। ফর এক্সাম্পল, বেক্সিমকো যে লন্ডনে ইনভেস্ট করছে, এটা হচ্ছে এফডিআই এর ডেবিট ফ্লো এর উদাহরণ। অর্থাৎ এফডিআই গ্রস ইনফ্লোটা হচ্ছে ক্রেডিট ফ্লো। এটা থেকে এফডিআই আর ডেবিট ফ্লোটা বাদ দিলে পাওয়া যায় এফডিআই নেট ইনফ্লোস। The second component of financial account is portfolio investment. What is the difference between FDI and portfolio investment? Portfolio investment এবং FDI একই জাতীয় ইনভেস্টমেন্ট, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এফডিআই এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা কন্ট্রোলটা ফরেন ইনভেস্টরদের কাছে থাকে, অন্যদিকে ওই অপারেশনটার কন্ট্রোল বা ম্যানেজমেন্ট যদি লোকাল পিপলদের কাছে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট তার মানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যদি অপারেশনটার কন্ট্রোল বা ম্যানেজমেন্ট যদি লোকাল পিপলদের কাছে, তখন সেটাকে বলা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আর এফডিআই এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা কন্ট্রোলটা ফরেন ইনভেস্টরদের কাছে থাকে। ওয়ার্কার্স রেমিটেন্স কারেন্ট অ্যাকাউন্টে যায়, কিন্তু বাংলাদেশে এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আসছে। কারণ হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্রেডিট ফ্লো এর একটা অংশ হচ্ছে ওয়েজ আর্নার্স বন্ড। এটা বাংলাদেশের গভর্নমেন্টের ইস্যুকৃত একটা বন্ড। এটা খুব অ্যাট্রাকটিভ একটা বন্ড, যার রেট অফ ইন্টারেস্ট 14%। মোরওভার এই বন্ডের ক্ষেত্রে কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল, যারা এই বন্ডটা কিনে তাদেরকে এর ইন্টারেস্টের উপর ট্যাক্স দিতে হয় না। সো অ্যাট্রাকটিভ বন্ডটা বাংলাদেশ গভর্নমেন্ট শুধুমাত্র ওয়েজ আর্নারদের কাছে বিক্রি করে। বাংলাদেশি টাকাতে এই বন্ডটা বিক্রি হয় না, এটা বাইরের কারেন্সিতে বিক্রি হয়। ফর এক্সাম্পল, সোনালী ব্যাংকের লন্ডন ব্রাঞ্চে এই ওয়েজ আর্নার্স বন্ডটা বিক্রি করতে পারে লন্ডনে আমাদের দেশের যে সব ওয়েজ আর্নার্স আছে তাদের কাছে। অর্থাৎ এই ওয়েজ আর্নার্স বন্ডটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের একটা ক্রেডিট ফ্লো। এই ওয়েজ আর্নার্স বন্ডটা ওয়ার্কার্স আর ওয়েজ আর্নার্সরা তাদের রেমিটেন্স থেকে কিনছে বলে এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এভাবে উল্লেখ করা হয়। ওয়েজ আর্নার্স বন্ডটা কীভাবে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ? এর উত্তর হচ্ছে ওয়েজ আর্নার বন্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ বন্ডটা হলো পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ হবে।
বন্ড হলে সেটা পোর্টফোলিও ইনভেস্টের অংশ হবে। এটা নিয়ে কোনো জটিলতা নেই, কারণ সমস্ত বন্ডই পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ। ইকুইটি হলে সেটা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ হবে কিনা এটা নিয়ে একটু জটিলতা আছে। অর্থাৎ ইকুইটি ও পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ হতে পারে যদি সেটা মাইনরিটি ইন্টারেস্ট হয়। যখন ইকুইটিটা মাইনরিটি শেয়ার লেভেলে থাকে, ফর এক্সাম্পল যখন আমরা উত্তরা ব্যাংকের শেয়ার অফলোড করার চেষ্টা করেছিলাম, দ্যাট মিনস উত্তরা ব্যাংকের 49% শেয়ার আমরা মিডল ইস্টে বিক্রি করার চেষ্টা করছিলাম, যদিও পরে সেটা আর হয় নাই। যদি 49% শেয়ার আমরা বিক্রি করতে পারতাম তাহলে সেটা মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ বলা যেত, কারণ এই 49% শেয়ার যেই কিনুক সে শুধু 49%-এর মালিক হতে পারছে, কোনোভাবেই কিন্তু মেজরিটি শেয়ারের মালিক হতে পারছে না। এর ফলে এটার ম্যানেজমেন্টের কন্ট্রোলটা লোকাল পিপল বা বাংলাদেশের কাছেই থেকে যাচ্ছে, মিডল ইস্টের কাছে এর ম্যানেজমেন্ট বা কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে না। এই কারণে এই মাইনরিটি শেয়ারটাকে পোর্টফোলিও ইনভেস্টরের অংশ বলা হচ্ছে। ঠিক একইভাবে ওয়াইজারনেস বন্ড বা অন্য যে কোনো বন্ড ও পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অংশ, কারণ যে বন্ড ওনার সে কিন্তু ম্যানেজমেন্টে অংশগ্রহণ করে না, বরং তার কন্ট্রোলিং পাওয়ার থাকে না। দ্য থার্ড কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইজ আদার ইনভেস্টমেন্ট মধ্যে মূলত ফরেন অর্থাৎ বিদেশ থেকে আমরা যে লোনগুলো পাই সেগুলো আসবে। এসব লোনগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে মিডিয়াম এবং লং টার্ম লোন। আদার ইনভেস্টমেন্টকে আবার 6টা অংশে ভাগ করা হয়। তার মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে মিডিয়াম এবং লং টার্ম লোন। এখানে মিডিয়াম অর্থ হচ্ছে মাল্টিল্যাটারাল, বহুপক্ষীয়, অর্থাৎ বিভিন্ন বহুজাতিক সংস্থা, ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোকে বলা হয় মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন। অর্থাৎ এদের কাছ থেকে যেসব লোন নেওয়া হয় সেগুলোকে বলা হয় মাল্টিল্যাটারাল লোন। দ্বিপাক্ষিক কোনো লোন নেওয়া হলে সেটাকে বাইল্যাটারাল লোন বলে। বাইল্যাটারাল লোন ছাড়া বাকি সবই হচ্ছে মাল্টিল্যাটারাল লোন। বহুজাতিক সংস্থাগুলো থেকে আমাদের দেশে যে মাল্টিল্যাটারাল লোনস আসছে সেটা আমাদের জন্য ক্রেডিট ফ্লো। আদার ইনভেস্টমেন্টের সেকেন্ড পার্টটা হচ্ছে এমএলটি অ্যামোর্টাইজেশন পেমেন্ট, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়া মাল্টিল্যাটারাল লোনস এর যে অংশটুকু আমরা শোধ করে দিচ্ছি সেটা হচ্ছে এমএলটি অ্যামোর্টাইজেশন পেমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে একটা ডেবিট ফ্লো। এই কারণে ডিরেক্ট ইনভেস্টমেন্টের নেট ব্যালেন্স বের করার সময় এটা মাইনাস করতে হবে। ফরেন নেট বা লোনসের যেই ইন্টারেস্ট পেমেন্ট সেটা যাবে কারেন্ট অ্যাকাউন্টে অফিসিয়াল ইন্টারেস্ট পেমেন্ট হিসেবে। অন্যদিকে ফরেন নেট বা লোনসের প্রিন্সিপাল পেমেন্ট সেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের আন্ডারে আদার ইনভেস্টমেন্টের কম্পোনেন্টে যাবে এমএলটি অ্যামোর্টাইজেশন পেমেন্ট হিসেবে। ফরেন এড বা লোনের প্রিন্সিপাল পেমেন্ট সেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের আন্ডারে আদার ইনভেস্টমেন্টে যাবে এমএলটি অ্যামোর্টাইজেশন পেমেন্ট হিসেবে। আবার কোনো ফরেন লোনস যদি ফরগিভ করা হয় সেটা যাবে কারেন্ট অ্যাকাউন্টের সেকেন্ডারি ইনকামে। এই কম্পোনেন্টটাকে আনরিকোয়ার্ড ট্রান্সফার অর ইউনিল্যাটারাল পেমেন্ট হিসাবে। আদার ইনভেস্টমেন্টের থার্ড পার্টটা হচ্ছে আদার লং টার্ম লোনসের মধ্যে মূলত বাইল্যাটারাল লোনস, ফর এক্সাম্পল USAID, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এগুলো থেকে বাংলাদেশ যদি কোনো লোন নেয় তাহলে সেগুলো হচ্ছে বাইল্যাটারাল লোন। এই বাইল্যাটারাল লোনসগুলো আদার লং টার্ম লোনস এই কম্পোনেন্টের আন্ডারে আসবে। আদার ইনভেস্টমেন্টের ফোর্থ পার্ট হচ্ছে আদার শর্ট টার্ম লোনস। ফর এক্সাম্পল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আমরা মোস্টলি শর্ট টার্ম লোন পেয়ে থাকি। সো IMF থেকে বাংলাদেশ যে শর্ট টার্ম লোনগুলো পায় সেগুলো এখানে আসবে। অনেকগুলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এগুলো শর্ট টার্ম লোন দিতে পারে না। সো শর্ট টার্ম লোনের সোর্স খুব লিমিটেড অ্যান্ড ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইজ IMF। আদার ইনভেস্টমেন্টের ফিফথ পার্ট হলো ট্রেড ক্রেডিট। যেসব বিজনেস ভেঞ্চার আছে, ফর এক্সাম্পল গার্মেন্টসের ক্ষেত্রে কিছু ট্রেড ক্রেডিট থাকতে পারে। গার্মেন্টসগুলো সাধারণত বাইরে থেকে ইম্পোর্ট করে দেন এক্সপোর্ট করে, যার কারণে সবসময় কিছু অ্যাক্টিভ ট্রেড ক্রেডিট থাকে তাদের। ট্রেড ক্রেডিট ইজ শর্ট টার্ম ইন নেচার অ্যান্ড ইট কিপস চেঞ্জিং। যখন গার্মেন্টসগুলো বাইরের কান্ট্রি থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করে সেটা মূলত বাকি থেকে না হয়। ব্যাক টু ব্যাক এলসিতে যে জিনিসটার পেমেন্ট এখনও করা হয় না সেটা ট্রেড ক্রেডিট হিসেবেই থাকে। ব্যাক টু ব্যাক এলসির কনসেপ্টটা হচ্ছে প্রথমে এক্সপোর্ট এলসি ওপেন করা হয়, দেন ওই এক্সপোর্ট এলসিটাকে শো করে ইম্পোর্টটাকে ফাইন্যান্স করা হয়, অর্থাৎ ইম্পোর্ট এলসিটাকে এক্সপোর্ট এলসি দিয়ে ব্যাক করা হচ্ছে। ব্যাক টু ব্যাক এলসি লেটার অফ ক্রেডিটের স্ট্যান্ডিং কিন্তু মাইনাসই থাকবে, এই জন্য ট্রেড ক্রেডিটের নেট ব্যালেন্স মাইনাস আসছে।
ব্যাক টু ব্যাক এলসিতে যেই জিনিসটা পেমেন্ট এখনও করা হয় না সেটা ট্রেড ক্রেডিট হিসেবেই থাকে। যতক্ষণ পর্যন্ত এক্সপোর্ট করে ওই ইম্পোর্টার পেমেন্টটাকে কমপ্লিট না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাক টু ব্যাক এলসি এর স্ট্যান্ডিং কিন্তু মাইনাসই থাকবে। আদার ইনভেস্টমেন্টের সিক্সথ পার্ট হচ্ছে ডিএমবি অ্যান্ড এনবিডিসি নেট। ডিএমবি স্ট্যান্ডস ফর ডিপোজিট মানি ব্যাংকিং, এনবিডিসি স্ট্যান্ডস ফর নন ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট। একটা ব্যাংক এর সাথে অন্য আরেকটা ব্যাংকের ডিপোজিটের যে আদান প্রদান সেটা হচ্ছে ডিএমবি। ফর এক্সাম্পল সোনালী ব্যাংকের সাথে ইংল্যান্ডের লয়েল ব্যাংকের ডিপোজিটের আদান প্রদানটা হবে ডিএমবিস অর ব্যাংক ডিপোজিট। অপরদিকে ব্যাংকের সাথে অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর ডিপোজিটের আদান প্রদানকে বলা হচ্ছে এনবিডিসি। ফর এক্সাম্পল সোনালী ব্যাংকের সাথে কোনো একটা এক্সপোর্টার অথবা ইম্পোর্টারের ডিপোজিটের আদান প্রদান হচ্ছে এনবিডিসি। ডিএমবি অ্যান্ড এনবিডিসি এর নেট ব্যালেন্স হচ্ছে অ্যাসেট লাইবিলিটিস। ফর এক্সাম্পল সোনালী ব্যাংক এর লন্ডন ব্রাঞ্চের যে লাইবিলিটিস সেটা সোনালী ব্যাংকের লন্ডন ব্রাঞ্চের যে লাইবিলিটিস সেটা ক্রেডিট সাইডে যাবে, অন্যদিকে অ্যাসেট ডেবিট সাইডে যাবে। অ্যাসেটের ফিগারটা আবার প্লাস অথবা মাইনাস হতে পারে বিকজ অফ টেম্পোরারি ফেনোমেনা। ব্যাংকের সিচুয়েশন অনুযায়ী অ্যাসেটের ফিগারটা প্লাস মাইনাস হতে পারে। ওই অ্যাসেটটা পেড আউট হয়ে গেলে তখন আর মাইনাস সাইন থাকবে না। ডিএমবি অ্যান্ড এনভিডিসি এ মূলত বাংলাদেশের যেসব ব্যাংক বাইরের কান্ট্রিগুলোতে ব্রাঞ্চে আছে তাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের নেট ব্যালেন্সটা আসবে। এরপর দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর কোনো একটা ডিলিংস হবে, কাগজে কলমে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফের যে অ্যাকাউন্ট সেটাতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হবে। ব্যালেন্স অফ পেমেন্টের আদান প্রদানের ফলশ্রুতিতে যদি ওভারঅল ব্যালেন্সের ফিগারটা পজিটিভ হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে, আর যদি ওভারঅল ব্যালেন্সের ফিগারটা মাইনাস হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, ডেবিট করা হবে। অর্থাৎ ওভারঅল ব্যালেন্সটা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করা হবে। ওভারঅল ব্যালেন্স হচ্ছে বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড ইরোর্স অ্যান্ড ওমিশনের 4টা কম্পোনেন্টের যোগফল। ইরোর্স অ্যান্ড ওমিশন হচ্ছে যেটা হওয়ার কথা ছিল বাট সেটা হচ্ছে না, অর্থাৎ ইরোর্স অ্যান্ড ওমিশন রিপ্রেজেন্ট দ্য ডিসক্রিপেন্সি বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড দ্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সেস। এরর অ্যান্ড ওমিশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মিস্টেক, নট আ কনসেপচুয়াল মিস্টেক। অর্থাৎ আমরা জানি যে কনসেপচুয়ালি এখানে অ্যামাউন্টটা থাকার কথা ছিল কিন্তু এই অ্যামাউন্টটা মিলছে না। ইরোর্স অ্যান্ড ওমিশন সব দেশেরই থাকে, যেহেতু থাকে যেটা যত অর্গানাইজ কান্ট্রি হোক না কেন। সো বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টেই এই ইরোর্স অ্যান্ড ওমিশনটা আসে। বাংলাদেশের ইরোর্স অ্যান্ড ইরোর্স অ্যান্ড ওমিশনের সাথে মানি লন্ডারিংয়ের একটা রিলেশন করা হয়, অর্থাৎ বাংলাদেশ এর কন্টেক্সটে এই টাকাটা ওভার ইনভেস্টিং করা হোক অথবা অন্য যে কারণে হোক সেটা মিলছে না। এই টাকার অ্যামাউন্টটা কেন মিলছে না, এর উত্তর হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের আইটেমগুলোকে আমরা কিন্তু রেকর্ড করছি সিঙ্গেল এন্ট্রি হিসেবে। প্রত্যেক আইটেমের 2টা সাইডই কিন্তু আমরা রেকর্ড করে নিই। আমরা প্রত্যেক আইটেম আইদার ডেবিট সাইডে রেকর্ড করছি অর ক্রেডিট সাইডে রেকর্ড করছি, বাট এর করসপন্ডিং ইকুয়াল অ্যামাউন্টটা আদার সাইডে হচ্ছে কি না সেটা আমরা দেখি নাই। এটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ফেলাসি, ভ্রান্তি। অর্থাৎ অ্যাকাউন্টিং ফেলাসিটা হচ্ছে যদিও ডাবল এন্ট্রি সিস্টেম কিন্তু রেকর্ড করা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ফর্মে। এই কারণে কিছু মিসিং হবে এবং এই মিসিংগুলোকে বলা হচ্ছে ইরোর্স অ্যান্ড ওমিশন। বাংলাদেশের ইরোর্স অ্যান্ড ওমিশনের সাথে মানি লন্ডারিং অথবা ক্যাপিটাল ফ্লাইটকে রিলেট করা হচ্ছে। Capital flight refers to a situation in which large amount of money are sent out of a country in the form of capital to be kept or invested in other countries. যদি এই ক্যাপিটালটা বাংলাদেশে আসতো তাহলে সেটা ডেবিট ফ্লো হতো অ্যান্ড ইরোর্স অ্যান্ড ওমিশনটা পজিটিভ হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে ইরোর্স অ্যান্ড ওমিশনের ফিগারটা নেগেটিভ। অর্থাৎ এই টাকাটা ক্যাপিটাল ফ্লাইট হিসাবে ব্যাকডোরে দিয়ে চলে যাচ্ছে, কারণ বাংলাদেশের কনটেক্সটে কনসিস্টেন্টলি এটা আমরা নেগেটিভ ফিগার হিসেবেই পাচ্ছি।